আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। আসছে 11 তারিখ, কি করবে জামাত ইসলাম? তারা বলেছে ঢাকার চিত্র পাল্টে যাবে। জামাতের কি কর্মকৌশল রয়েছে যেটি 11 তারিখ দেখবে বাংলাদেশ? দ্বিতীয়ত, 13 তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন, যে আওয়ামী লীগ বিগত 15 মাসে মাঠে দাঁড়াতে পারেনি, আওয়ামী লীগের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা থেকে শুরু করে কেউ দলকে কোনো নির্দেশনা দিতে পারেনি। সেই আওয়ামী লীগ হঠাৎ করে আবারও মাথাচাড়া দিতে পারবে? তারা যে ঢাকার ভেতরে বা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতার প্ল্যান করছে, সেই প্ল্যান কতটুকু বাস্তবায়ন করবে, কি কি রয়েছে সেই পরিকল্পনায়, এবং আওয়ামী লীগকে দমাতে জামায়াত এবং বিএনপিকে মাঠে থাকবে। পাশাপাশি আগামী রাজনীতিতে অহংকারী দলের পতন হতে পারে, কেন পতন হতে পারে, কি রকম সেই পতনের ধারাবাহিকতা, সেটা আমরা আলোচনা করব। পাশাপাশি বিএনপিতে এবং জামায়াতের মধ্যে এই মুহূর্তে গণভোট নিয়ে যে ঝড় চলছে, সেই ঝড়ে শেষ পর্যন্ত কে পরাভূত হবে? দর্শক, অনেকগুলো বিষয় থাকবে আজকের আলোচনায়। প্রথমে আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, ইতিমধ্যে বগুড়ার একটি ঘটনা নিয়ে বাংলাদেশ বেশ আলোচিত হয়েছে। বগুড়া এক যে আসনটি, সোনাতলা সারিয়াকান্দি, এখানে বিএনপির একজন প্রার্থী আছেন, বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী রফিকুল ইসলাম। তিনি একটি প্রোগ্রামে বলেছেন, ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়। এটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল, এবং এই আলোচনাটি নিয়ে দুটো পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তার বক্তব্যটি দেখলাম ধারাবাহিকতা, আমি কয়েকবার ফলো করলাম। তিনি কি বোঝাতে চেয়েছেন ঠিক বুঝতে পারিনি, তবে তিনি বলছেন ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। অর্থাৎ তিনি কি ধানের শীষ আর নৌকাকে এক করে ফেলেছেন? আবার এটি এক পক্ষ বলছে, আর অন্য পক্ষ বলছে যে না, তিনি এমন কথা বলেননি, তিনি বলেছেন বাংলাদেশের বিজয়। আসলে তার যে ভেরিফাইড পেজ, মানে ফেসবুক, এই রফিকুল ইসলামের, সেখানেই আমি অডিওটি চেক করেছি, এই বক্তব্যটি পাওয়া যায়। বিএনপি আসছে নির্বাচনে মুখোমুখি হওয়ার আগে বিএনপির এমন অনেক মাথা মোটা নেতারা বিএনপিকে বড় বিপদে ফেলবে। অর্থাৎ এই দলটির মনোনয়ন দেওয়ার আগে নেতাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের বিবেক বুদ্ধি, তাদের ধৈর্য, তাদের পরিমিত ভাষা, তাদের আচার আচরণ, অনেক তাদের ক্যারেক্টার, এগুলো বিশ্লেষণ করা খুব জরুরি ছিল। কিন্তু কেন যেন মনে হয় দল শুধু তার নিজের নৈকট্যের জন্য, অর্থাৎ নিজের কাছের ব্যক্তি, প্রিয়ভাজন, আস্থাভাজন লোকদেরকে মূল্যায়ন করেছে। বিএনপি কেন যেন তাদের নেতাকর্মীরা যাদেরকে চায় তাদেরকে বিবেচনায় আনেনি মনোনয়নের ক্ষেত্রে। তো বগুড়া এটি খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, এটি এক কথা জিয়াউর রহমানের জন্মস্থান, বা তিনি বিএনপির ঘাঁটি বলা হয়। এই অঞ্চলে জামাতও খুবই স্ট্রং। আপনারা জানেন যে এখান থেকে এর আগেও উপজেলা, পৌরসভা জামাত অনেকগুলো আসন বিজয় লাভ করেছে। তো বগুড়া বিএনপির যেই আমরা কি বলবো মূল ঠিকানা, সেই ঠিকানায় জামাতেরও শক্ত অবস্থান রয়েছে, এবং এই বক্তব্যটিকে জামাত এবার জোরে সোরে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে দেখুন, আপনারা দেখুন, ধানের শীষ মানেই নৌকা। আসলে হয়তো তিনি এই বক্তব্যটি দেননি, কিন্তু এভাবেই জামাত সেটাকে প্রমাণের চেষ্টা করছে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো, জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, আসিফ নজরুল আবারও বলছেন কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কথাগুলো আসলে কথার কথা নাকি পেছনে অন্য কিছু আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একদিকে জামায়াত টেলিফোন করে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আলোচনার ডাক দিয়েছেন বা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, বিএনপি সেটা নাকচ করে দিয়েছেন। এখানে আসলে লাভটা হলো কার? জামায়াতের না বিএনপির? বিএনপি মনে করছে জামাতের আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, আর জামায়াত মনে করছে এই আহ্বান করে সাড়া না পাওয়ায় তাদের লাভ হয়েছে। আসলে লাভটা কার হয়েছে? সবসময় দেখবেন যে হাত বাড়িয়ে দেয় সে বিজয়ী হয়, যে ক্ষমা করে সে বিজয়ী হয়, যে গো ধরে থাকে সে বিজয়ী হয় না। আমার মনে হচ্ছে এক্ষেত্রে বিএনপি লাভ করেনি। এখানে জনগণের কাছে একটা বিষয় প্রমাণ করে দিল জামাত,
যে আমরা আলোচনার জন্য ডেকেছি কিন্তু তারা আসেনি। তাই আমরা 11 তারিখ ঢাকাতে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করে এবং আমরা একটি বড় গণজমায়েত বা জনসভা করে আমরা সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছি। এর আগে আমরা প্রত্যেকটা পথে হেঁটেছি, কিন্তু সরকার এবং প্রধান যে রাজনৈতিক দল বিএনপি আমাদের সাড়া দেয়নি। তারপর আমি কয়েকটা ক্ষুদ্র বিষয় তুলে নিয়ে আমি মূল আলোচনায় চলে আসবো আপনাদের কাছে। দর্শক, এখন এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে একটা একটা করে ভালো করে খেয়াল করে দেখেন। 11 তারিখ জামাত ঢাকা চলো অর্থাৎ ঢাকাতে ঢুকবে, 13 তারিখ আওয়ামী লীগ ঢাকায় ঢুকবে। এটার পেছনে আসলে একটা কারণ আছে আমার মনে হচ্ছে, যদি আপনারা আমার সাথে একমত হন। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে বা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে বক্তব্যগুলো দেখছি, যে তারা 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে আইসিটির রায় আসতে যাচ্ছে, সেই রায়ের বিরুদ্ধে তারা পুরো ঢাকাতে একটা নাশকতা করবে। এর আগে যখন আওয়ামী লীগের আমলে এই রায়গুলো হতো, আপনাদের মনে আছে, আওয়ামী লীগের এই শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলতেন যে মানবতা বিরোধী অপরাধীদের বাঁচাবার জন্য জামাত আন্দোলন সংগ্রাম করছে। তো একই কাজ এবার আওয়ামী লীগ নিজে করছে। যে বক্তব্যগুলো শেখ হাসিনা দিয়েছিলেন বিরোধী দলের ব্যাপারে, এবার শেখ হাসিনা নিজে সে কাজগুলো করতে চাইছেন মনে হচ্ছে। দুটো প্রশ্ন, এক, 13 তারিখ কি আওয়ামী লীগ জমায়েত হতে পারবে নাকি পারবে না? আমি আওয়ামী লীগের অনেক হিডেনে থাকা নেতাদের সাথে কথা বলেছি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। আমার কাছে কিছু কিছু তথ্য এরকম এসছে যে অনেকেই ঢাকায় ঢুকে পড়েছে, অনেকে, সবাই না, অনেকেই ঢুকেছে। এবং ইতিমধ্যে সেনাবাহিনী একটি বড় অস্ত্রের চালান আটক করেছে, অর্থাৎ যে অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ঢাকায় ঢুকতে চেয়েছে সেটা আটক হয়েছে। অনেকে প্রবাস থেকে এসছেন, তাদেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ কড়া প্রহরায় রয়েছে। কড়া পাড়ার থাকার পিছনে দুই রকম তথ্য আসছে। একটা হলো, যেখানে এখনো আওয়ামী সমর্থিত পুলিশরা রয়েছেন, ওসি, এসপি কিংবা তাদের পরে যে কর্তারা রয়েছেন পুলিশের, তারা যখন বুঝতে পারছেন আওয়ামী লীগের কেউ আসছে, তাদেরকে বিভিন্নভাবে সুযোগ তৈরি করে দিচ্ছেন ঢাকার মধ্যে ঢোকার। পুলিশের মধ্যে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ আছে যে কোনো ভাবে তারা আওয়ামী লীগকে ঢুকতে দিবেন না, এই চেষ্টা করছেন। বিষয়টা হলো, পুলিশের মধ্যে তো আমাদের কোনো শুদ্ধি অভিযান চলেনি। পুলিশের মধ্যে 70-80% এখন আওয়ামী লীগের পুলিশ রয়েছে। উপর থেকে কিছু পুলিশকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করা হয়েছে। তো ইতিমধ্যে আওয়ামী লীগের একটা গ্রুপ ঢাকায় ঢুকেছে, একটা গ্রুপ ঢাকায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে। কারণ 13 তারিখ প্রোগ্রাম হলে 12 তারিখ তারা ঢুকলেই তো পুলিশ বেশি পাহারা বসাবে, তাই অনেকে ইতিমধ্যে ঢুকে পড়েছে বিভিন্নভাবে। কিন্তু মাঠে নামার যে প্রস্তুতি তাদের আছে, গোয়েন্দাদের কড়া নজরদারি রয়েছে এখন বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, র্যাব, আমাদের ইন্টেলিজেন্স গুলো তারা তথ্য সংগ্রহ করছে। আবার আমাদের এই নিরাপত্তা বাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের লোক রয়েছে, তারাও মোটামুটি আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন। যে কোনোভাবে তারা চাইছেন দেশে একটা কিছু ঘটাক আওয়ামী লীগ, তারা আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যান। এক্ষেত্রে জামাত 11 তারিখে ঢাকা চলো কর্মসূচিতে একটা বিশাল সংখ্যক গ্রুপকে ঢাকায় ঢোকাবে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 13 তারিখ তারা সারাদিন মাঠে থাকবে এবং আওয়ামী লীগকে মোকাবেলা যা করা সব করবে। অর্থাৎ এই জায়গাটায় আবারও বিএনপি জামাত এক হচ্ছে। তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগ মাঠে নামলে আগামী দিনে তাদের যে স্বপ্ন ক্ষমতায় বসার, এটি মলিন হয়ে যেতে পারে। এবং আওয়ামী লীগের কাছে হিউজ অস্ত্র আছে, অর্থ আছে। আওয়ামী লীগ চাইলে পুরো ঢাকাতে বড় রকম হত্যাযজ্ঞ চালাতে পারে। একটা জিনিস হলো যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তাকে আসলে আটকানো খুব কঠিন হয়ে পড়ে। কারণ 5 জন মানুষ চাইলে একটা বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে, একটা থানাতে আক্রমণ করে পালাতে পারে। কিন্তু সেটাকে আটকাবার জন্য বা সেটাকে নিবৃত করার জন্য যে পরিকল্পনা দরকার, আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে সেই মোরাল, মানে কি বলবো, তাদের মধ্যে সেই সাপোর্টই নেই এবং তাদের মন ভেঙে গেছে বা তারা মানসিকভাবে সেই স্ট্রং নেই। একটা থানার ওসি ধরেন বিএনপি পন্থী, কিন্তু সেই ওসির আন্ডারে যে 200 পুলিশ আছে, সেই পুলিশ কিন্তু আওয়ামী লীগের পুলিশ। তো সেই ওসি কি করবেন? ওই 200 পুলিশ তারা গলা টিপে মেরে ফেলবে। তো এইরকম অবস্থাগুলো হচ্ছে পুলিশের মধ্যে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসলেন, কিন্তু তারা এই কাজগুলো করেননি। প্রত্যেকে নিজেদের লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন। এতদিন
মানে মাইক্রোফোনে বড় বড় কথা বলেছেন, কিন্তু ভেতরে সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। রাষ্ট্রকে ফ্যাসিজম মুক্ত করার জন্য যে কর্মকাণ্ড করা উচিত এগুলো করেনি, এবং প্রধান বিরোধী দল এগুলো নিয়ে কথাও বলেনি। বিএনপির কাজ ছিল দুটো, এক, 16 বছর যারা খেতে পারেনি তারা এখন পেট ভরে পেট এত বড় করে ফেলেছে। আর আরেকটা গ্রুপ অপেক্ষা আছে কবে ক্ষমতায় আসবে দল। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি কি অ্যান্টিবায়োটিক দিতে হবে, এই অ্যান্টিবায়োটিক কিংবা তাদেরকে কিভাবে দমিয়ে রাখতে হবে, কিভাবে প্রশাসনের মধ্যে পরিবর্তন আনতে হবে, এগুলো বিএনপি একেবারেই কাজ করেনি। প্রথমে জামাত চিল্লাপাল্লা করছে, জামাত এখন নির্বাচনী ওয়ার্কে নেমে গেছে, দেখলো যে একা একা চিল্লাচিল্লি করে লাভ নেই, বা জামাতেরও দরকার আছে আওয়ামী লীগের ভোট, সবাই তো ভোটটাকে মাথায় রাখে। এখন যে বিষয়টা তৈরি হচ্ছে, 11 তারিখে জামাত একটা বড় হাই ভোল্টেজ ম্যাচ খেলতে চায়, এবং এখান থেকে তারা সরকারকে চাপ দিতে চায়। যে কোনোভাবে এই চাপের মাধ্যমে সরকারকে গণভোটে নির্বাচনের আগেই বাধ্য করার চেষ্টা করবে। বিএনপি চাইছে তারা জামাতের সাথে বসবে না, তবে আগামী সোমবার সরকারের যে আলটিমেটাম ছিল যে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেয়, সেটার সময় শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু জামাতের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আর বসা হচ্ছে না। এবার সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে। আগামীকাল আলটিমেটাম শেষ হলে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসতে পারে যে তারা নির্বাচন মানে গণভোটটা কবে করবেন। তো ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিএনপি এবং জামাতের সাথেও নাকি কথা বলা হয়েছে বা হচ্ছে। তো আমরা শিগগিরই হয়তো জানতে পারবো গণভোট নির্বাচনের দিন হবে নাকি আগেই হবে। আবার জামাত 11 তারিখে তারা যে কর্মসূচি দেবে এবং সেটা কিভাবে সরকারকে চাপে ফেলবে, সেই বিষয়টি হয়তো আমরা কালকে থেকে টের পাওয়া শুরু করব। তো সবকিছু মিলিয়ে ইসলামী দলগুলো বা 8টি সমমনা দলগুলো যে কোনোভাবে এটা আদায়ের চেষ্টা করছে। আর বিএনপি, আর যদি কোনো কোনো ক্ষেত্রে অনেকেই বলছেন যে উচ্চ কক্ষে যদি পিআর মেনে নেয় সরকার, সেক্ষেত্রে হয়তো জামাত নির্বাচনের দিন গণভোট মেনে নিতে পারে। এই ব্যাপারে জামাতের কোনো বক্তব্য পাইনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছে যে না, আমরা এমন কোনো শর্ত দেইনি, আমরা পিআরও চাই, আমরা পূর্বে মানে আগে গণভোট চাই। কিন্তু বিএনপি গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে। বিএনপির বক্তব্যে মনে হচ্ছে যে তারা আসলে সংস্কার খুব একটা চায় না, কারণ তারা তো আগামীতে ক্ষমতায় চলে আসবে। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে বিএনপি সবগুলো সংস্কারই চাইতো। এখন বিএনপির ধারণা হয়ে গেছে তারা আগামীতে ক্ষমতায় বসবে, সো কোনো সংস্কারের প্রয়োজন নেই। শেখ হাসিনা একটা দুর্দান্ত খেলায় মাঠে নামবে, এই অংশটুকু খুব মন দিয়ে শুনবেন। শেখ হাসিনার জামাত এবং বিএনপির দুর্বলতাগুলোকে খুঁজে বের করেছেন, এবং শেখ হাসিনার লোকগুলো ইন্টেলিজেন্স, সেনাবাহিনীর ইন্টেলিজেন্স বলি, এনএসএর ইন্টেলিজেন্স বলি, রয়্যাল ইন্টেলিজেন্স বলি, এবং শেখ হাসিনার যারা মাফিয়া বিজনেসম্যান, তারা ইতিমধ্যে বিএনপি জামায়াতের মধ্যে কিছু কার্ড ছেড়ে দিয়েছে। সেই কার্ডই এখন বিএনপি জামাত চলছে। দিল্লির যে প্রেসক্রিপশন, সেই দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতিবিদরা পড়ে গেছে। সবচেয়ে বেশি এই জালে আটকা পড়েছে বিএনপির লোকেরা। যে কোনোভাবে ঠিক 1-11-এর মতো তারা একটা ছোট্ট ইস্যু নিয়ে বড় রকম সমস্যা তৈরি করবে, এবং সেই সমস্যাটাই তৈরি হবে দিল্লির ইচ্ছা। দিল্লি এই বিষয়টি চায়। অর্থাৎ 1-11-এ কে হবেন অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার প্রধান, কোন বিচারপতি হবেন, বিএনপি চালাকি করে জ্যেষ্ঠকে বাদ দিয়ে নিচ থেকে টান দিয়ে একজনকে জ্যেষ্ঠ করে নিয়ে এলেন। শেখ হাসিনা এটা গো ধরে গেল। মামুলি একটি বিষয়, বিএনপির সেই ছোট্ট একটা ভুল দেশে 1-11 এসেছিল, মনে আছে আপনাদের? তো এবার গণভোট নির্বাচনের দিন হোক বা দুদিন আগে হোক, এখানে গো ধরার কি আছে আমি নিজেই, আমার নিজের ব্রেনে আসছে না। তার মানে বিএনপি বুঝাচ্ছে জাতিকে আমি গণভোটের বিপক্ষে, এ তো ক্লিয়ার, কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু বোঝা যাচ্ছে। তো বিএনপি যে গো ধরছে যে গণভোট নির্বাচনের আগে নয়, আগে হলে সমস্যাটা কোথায়? কারণ স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেয়নি, বিএনপি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হতে দিতে চায়নি, অনেক রকম বাধা বিপত্তি তৈরি করেছে, শেষ পর্যন্ত হয়েছে। বিএনপি মনে করছে যে সংসদ নির্বাচনের পর তারা ক্ষমতায় এসে যাবে, আর ক্ষমতা এসে যাওয়ার পর সকল নির্বাচন তারা তাদের মতো করে করে বিজয় লাভ করবে। আমি আবারও বিএনপিকে বলছি, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। দেশ পরিবর্তিত পরিস্থিতিতে চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ আর শেখ হাসিনার মতো ফ্যাসিজমকে লালন করবে না, সুযোগ দিবে না মাথা চাড়া দেওয়ার জন্য। ছোট্ট একটা বিষয় দিয়ে আলোচনাটা আপনাদেরকে বোঝাবার জন্য সহজ করে দেয়। মামদানি, জোহরান মামদানি আসলে কে? একজন আফ্রিকান মুসলিম ডেমোক্রেট প্রার্থী ছিলেন তিনি। ডেমোক্রেটদের মধ্যেও তিনি
খুব নতুন মুখ ছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এই মুসলিম প্রার্থীকে পরাজিত করতে। ইলন মাস্ক চেষ্টা করেছেন, পুরো ইহুদি লবি চেষ্টা করেছেন, পুরো আমেরিকান গণমাধ্যম মামদানির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু মামদানির পক্ষে ছিল কারা? খুব সাধারণ মানুষ। মন দিয়ে শুনবেন এই অংশটা, বিএনপির জন্য এই অংশটা খুব মন দিয়ে শুনতে হবে। বাংলাদেশের 40টা টেলিভিশন বা 50টা টেলিভিশন থাকুক, সব টেলিভিশন একযোগে যে কোনো তথ্য প্রচার করুক, কাজ হবে না। সোশ্যাল মিডিয়াতে যারা শক্তিশালী তাদের বিজয় আগামী দিন হবে। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, প্রত্যেকটা টেলিভিশন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, প্রত্যেকটা টেলিভিশন। ইভেন বিএনপি মালিকানাধীন টেলিভিশনগুলো আওয়ামী লীগের দখলে চলে গেছে বা আওয়ামী লীগের ভয়ে তাদের পক্ষে কথা বলেছে। আওয়ামী লীগ পেরেছে জুলাই বিপ্লব থামাতে? পারেনি, কিচ্ছু করতে পারেনি। একদম প্রত্যেকটা গণমাধ্যম জুলাইয়ের বিরুদ্ধে প্রচার করেছে, কিচ্ছু করতে পারেনি। আওয়ামী লীগ টিকতে পারেনি, সোশ্যাল মিডিয়া টিকে ছিল বিপ্লবের পক্ষে। সেই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা, কাজ হয়নি। মামদানির বিরুদ্ধে পুরো আমেরিকান ইস্টাবলিশমেন্ট, আমেরিকার মাফিয়া বিজনেসম্যান, ইহুদি লবি, যে ইহুদি লবি আমেরিকার সিনেটর বানায়, প্রেসিডেন্ট বানায়, মন্ত্রী বানায়, সেনা প্রধান বানায়, সেই ইহুদি লবি ছিল মামদানির বিরুদ্ধে। পুরো রাজনৈতিক দলের যারা মাফিয়া ম্যান তারাও ছিল মামদানির বিরুদ্ধে। 34 বছর বয়স্ক মামদানি মানুষের কাছে পৌঁছে গেছেন, মানুষকে, সাধারণ মানুষকে তার পক্ষে নিয়ে আসছেন কেবল সোশ্যাল মিডিয়া দিয়ে। এক সোশ্যাল মিডিয়া দিয়ে মামদানি তার বিজয় ছিনিয়ে এনেছেন পুরো আমেরিকান শক্তি লবির বিরুদ্ধে, আমেরিকার ডিপ স্টেটের বিরুদ্ধে লড়াই করেছেন এই মামদানি, বিজয় পেয়েছেন অনেক ভোটে। আজকে জামাতের অবস্থানটা মামদানির কাছে চলে যাচ্ছে। কি রকম? সংস্কার, এই পরিবর্তন, সংবিধান পরিবর্তন, যে বিষয়গুলো জামাত চাইছে এগুলো সাধারণ মানুষের চাওয়া। এটা বিএনপি বুঝতে পারছে না, পারে না, আমি বুঝতে পারছি না। আর বিএনপির অবস্থানটা হলো কি ডিপ স্টেটের মতো। এক নেতা প্রধানমন্ত্রী হবেন, দলের প্রধান হবেন, এখানে ছাড় দিবেন না। এক নেতা একাধিকবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এখানে ছাড় দিবেন না। মানে এই যে ক্ষমতাকে একটা টেবিলে রাখার যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো কিন্তু শেখ হাসিনার আমলে বিএনপির ছিল না। বিএনপি বারবারই বলতো যে না, এক ব্যক্তি সকল ক্ষমতার মালিক হলে দেশ চলতে পারে না, দেশে ফ্যাসিজম তৈরি হয়। কিন্তু বিএনপি এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি এখানে আর ছাড় দিচ্ছে না। বিএনপি একই কায়দায় সেই বিষয়টি চাইছে, কিন্তু জনগণ চাইছে না, এটা বিএনপি বুঝতে পারছে না। গণভোট হলে বিএনপির ভয়টা কোথায়? গণভোট হলে হা বিজয়ী হবে, না পরাজিত হবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। তার মানে কি, বিএনপি জেনে গেছে হা বিজয়ী হলে তাদের এই পরিবর্তনগুলো করতে হবে। তার মানে জনগণ হায়ের পক্ষে, এটা বিএনপি জানে, কিন্তু বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে। তো আসছে নির্বাচনে এই যে বিএনপি ন্যায়ের পক্ষে যাচ্ছে বা বিএনপি যে জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, এটা বিএনপির জন্য একটা বড় ডিসক্রেডিট হবে। এবং আসছে নির্বাচনে জামাত এই কার্ডগুলো খেলবে বিএনপির বিরুদ্ধে। এখন বিএনপি চিন্তা করছে তাদের রাজনৈতিক নেতাদের ক্ষমতা হাতে রাখার জন্য যে পরিকল্পনা তারা করছে, এটা জনগণ ভেস্তে দিতে পারে। তাই তারা গণভোটটাকে চাইছে না এই মুহূর্তে। তারা তো গণভোট চাইনি, পরবর্তী বাধ্য হয়েছে নির্বাচনের দিন। কিন্তু নির্বাচনের দিন এই গণভোট হলে এটার কোনো প্রয়োজন বা মূল্য থাকবে না। ইভেন এটা বাস্তবায়ন নাও হতে পারে, কারণ নির্বাচনের পরের দিন রাষ্ট্র চলে যাবে আর একটা বিজয়ী প্রার্থীর দখলে। এখন ধরেন যদি আল্লাহ না করুক, আমি আল্লাহ না করুক কি বললাম, জামাত ক্ষমতা চলে আসে, বিএনপি কি করবে? তখন তো জামাত ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করবে। তখন বিএনপি ভাববে আরে গণভোটটাই তো ভালো ছিল, আগে যেটা ইউনূস সরকার করতে চেয়েছে সেটাই তো ভালো ছিল, পিআর উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, এটা নিম্ন কক্ষে দিলে তো আরো ভালো হতো। বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হচ্ছে। এক মামদানি কোত্থেকে এসে নিউ ইয়র্কে মেয়র হয়ে গেছে, আগামী দিন আমেরিকান প্রেসিডেন্ট হবে এই ছেলে, মনে রাখবেন। তার প্রতিটি বক্তব্য, তার কর্মকাণ্ড নিয়ে আমি দীর্ঘ সময় স্টাডি করেছি। তিনি তার বক্তব্য দিয়ে জনগণকে বুঝিয়েছেন আমি আপনাদের নেতা। আর বিএনপি বলছে কি, ধানের শীষ মানে নৌকার বিজয়। আমাদের সালাম ভাই ঢাকার নেতা সাংবাদিকদের গুঁতো মেরে ফেলে দিচ্ছে। আমাদের নেতারা হুমকি ধমকি দিয়ে কথা বলছে। আমাদের যারা নমিনেশন পেয়েছে বিএনপি থেকে তারা ঠিক পূর্বের রাজনীতিটা করছে, কিন্তু সময়টা পাল্টে গেছে। যুবকরা টিভি দেখে না এখন। আমার বাসায় 3টা টিভি পড়ে আছে, আমি দেখি না কাউকে একদিন টিভিটা অন করতে, সবাই সোশ্যাল মিডিয়ায় আছে।
তো টেলিভিশনে যতই মুখ দেখেন নেতারা মনে করেন টকশো করে জাতির কাছে পৌঁছে গেছেন, না। টেলিভিশনের যে অংশটুকু ভাইরাল হয় মাল্টিমিডিয়া বা সোশ্যাল মিডিয়া, ওইটুকু মানুষ দেখে। কজনে টিভি দেখে বলেন বাংলাদেশে? একটু আপনারা নিজেরাই কমেন্ট করেন যে আপনারা কয়জন টিভি দেখেন, কয়জন টিভি সংবাদ দেখেন। এই টেলিভিশনগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা গত 16 বছরে। সো আসছে সময়টাতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। বিএনপি জামাতের এই মুখোমুখি অবস্থানের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। যতই সরকার বলতেছে নির্বাচন হবে হবে হবে, আমার কেন যেন মনে হচ্ছে এইখানে আরেকটা 1-11 মতো সমস্যা তৈরি করতে পারে এই বিএনপির একটা অংশ। আমি কেন বারবার বলি যে গণভোটটা আগে করিয়ে নেন, ফেব্রুয়ারি নির্বাচনটা আমাদের জন্য ইজি হয়ে যাক। আর এই রাষ্ট্রে পরিবর্তন আনতে হবে আপনাকে, আপনি চান আর না চান পরিবর্তন আসবে, নতুবা আবার নতুন বিপ্লব সৃষ্টি হবে। একক ক্ষমতার মালিকার এই দেশে কেউ হতে পারবে না। আমি এটা ঘোর বিরোধী, আমি যেই পক্ষেরই হই না কেন। আমি চাই এই দেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমি চাই এই দেশে কোনো একক ব্যক্তি সকল কিছুর মালিক না হয় শেখ হাসিনার মতো। এই দেশে এই ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে ওঠে, এটা চান আর না চান হয়ে যাবে। কিন্তু বাংলাদেশকে সেই দিকে কেউ নিতে চাচ্ছে। আবার বিএনপির বিশাল সংখ্যক জনগোষ্ঠী এটা বোঝে না। আমি বিএনপির অনেক নেতা কর্মীর সাথে মাঠে কথা বলি, যারা অ্যাক্টিভ রাজনীতি করেন, পদবিধারী, তাদের চিন্তা একরকম। কিন্তু যারা সাইলেন্ট ভোটার, বিএনপিকে ভালোবাসেন, ভোট দেন, এদের বক্তব্যটা কিন্তু ভিন্ন। এদের বক্তব্যটা ভিন্ন। এরা পরিবর্তন চান দেশে। তো অ্যাক্টিভ রাজনীতি করেন বা পোস্ট পজিশনে বসে আছেন কয়জন? আগামী নির্বাচনে জামাত যদি হার্ডলি ওয়ার্ক করে, জামাত যদি প্রতিটা কেন্দ্র বিএনপি যদি দখলের পরিকল্পনা করে, সেখান থেকে জামাত রক্ষার চিন্তা করে যে পলিসি নিয়ে তারা নামছে, আমার মনে হয় জামাত কুলিয়ে উঠতে পারবে, বিএনপি কুলিয়ে উঠতে পারবে না। কারণ জামাতকে সাধারণ মানুষ সাপোর্ট দিয়ে বসবে, ইতিমধ্যে সাপোর্ট দেওয়া শুরু করেছে। তো সকল ক্ষেত্রে দিল্লির যে নীল নকশা বিএনপিকে গো ধরিয়ে বসে রেখেছে, এটা মানবা না, এটা মানবা না, এটা করবা না, এটা করবা না, আমি মনে করি দিল্লির নীল নকশা, এটা দিল্লির পরিকল্পনা, প্রেসক্রিপশন। তো এই বিষয়টিতে বড় রকম বিপদে পড়ে যাবে বিএনপি আগামী দিনে। আর যদি গণভোট ইস্যুতে সরকার মেনে নেয় যে আমাদের দাবি, এখানেও বিএনপির পরাজয় হবে। এবং এই পরাজয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভালো রকম কি বলবো মাসুল দেয়াবে। সো আমার মনে হয় গণভোটটা পূর্বে করা উচিত, একটা গেল বিষয়। 2 নম্বর, শেখ হাসিনা 13 তারিখ যত বড় আকাম কুকাম করতে চাক, বিএনপি জামাতকে আবার একজোট হয়ে মাঠে নামতে হবে। শেখ হাসিনা এই দুটো দলের দুর্বলতা খুঁজতেছে এবং সেই দুর্বল জায়গায় কার্ড খেলার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত বিএনপির বক্তব্যগুলো কি গণভোট হতে দেবেই না। আপনারা যদি ভোটের পক্ষের লোক, সবসময় নাকি ভোটের পক্ষের লোক, তো গণভোটটা আপনারা চাচ্ছেন না কেন? শুধু সংসদ নির্বাচনই চান, মানে সরকার অদল বদল হওয়ার জন্য? এটা কি কোনো কথা? এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চান না আপনারা? আপনাদের বক্তব্যে তো এই রাষ্ট্রের পরিবর্তন শুধু 31 দফার কথা বলেন। 31 দফা বিএনপির কয়টা নেতা বলতে পারবেন দেখি, একটু আমাকে শোনেন কমেন্ট করে। শুধু 31 দফা দিয়ে বক্তব্য দেন। 31 দফা কয়জন বিএনপি নেতা পড়েছেন? 31 দফা যে বাস্তবায়ন করবেন আপনারা, তার আগে কিছু রূপরেখা আমাদের দেখান যে বাস্তবায়ন করতে চান। রাষ্ট্র পরিকল্পনা, রাষ্ট্র পরিস্থিতি পরিবর্তনে, রাষ্ট্রের সংস্কারে আপনারা তো খুব পিছুতে, মানে পিছুটান আপনাদের বেশি কাজ করছে। দর্শক, আমার কাছে যে বিষয়টি হচ্ছে, এগুলো বিএনপির জন্য ক্ষতির কারণ হচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি এই বিষয়গুলোর জন্য অনেক রকম ভোগান্তির শিকার হবে। আসছে নির্বাচনে প্রশাসন তারাও চাইছেন একটা, যারা মোটামুটি অনেস্ট অফিসার তারা চাচ্ছেন রাষ্ট্রের সংস্কার হোক। আর যারা দুর্নীতিবাজ, করাপ্টেড বা যাদের এই টার্গেট আছে যে কোনো দলকে খুশি করে মালু কামাবে, তাদের চিন্তা ভাবনা একরকম। এবং আসছে নির্বাচনে বাংলাদেশের এই ভোটকে নিয়ে অনেক বড় কিছু করতে পারে, প্রশাসনের ইন্ধনও থাকতে পারে। সবকিছু মিলে আমার মনে হয় বিএনপি জামাতের এক টেবিলে বসে সিদ্ধান্তটা দ্রুত নেওয়া উচিত। বাংলাদেশকে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এখনো পুরোটা ক্লিন হয়নি, আপনারা জানেন ভালো করে। পুলিশ ক্লিন হয়নি, র্যাব ক্লিন হয়নি, আর বিএনপি জামাত কামড়াকামড়ি করতে শুরু করে দিচ্ছে। এই সুযোগটি শেখ হাসিনা, দেখেন তাদের অনেক অডিও লিক হচ্ছে, তারা ভেতরে ভেতরে পুলিশের সাথে কথা বলছে, র্যাবের সাথে কথা বলছে, সেনাবাহিনীর সাথে কথা বলছে। আওয়ামী লীগ দিল্লি থেকে তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে। তার মানে কি অনেক লোক তাদের বসে আছে। তারা কি বসে আছে আপনি মনে করেন? না, বসে নেই, তারাও কাজ করছে। ঠিক একটা মোক্ষম টাইমে একসাথে বিস্ফোরণ ঘটাবে আওয়ামী লীগ, তখন বিএনপি আর জামাত পালাবার পথ খুঁজে পাবে না। এখন গো ধরে বসে আছেন, আমার মনে হয় পাছার ছালও রাখবে না যদি একবার আওয়ামী লীগ দেশে ঢুকতে পারে। সো বি কেয়ারফুল। আবারও বলছি, আপনারা ছোটখাটো বিষয়ে ভিন্ন মত হয়েন না। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যা করণীয় সব করেন,
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ একটা অন্ধকারের দিকে চলে যাবে। আল্লাহ হাফিজ।